তো আজকের লেকচারে আমরা একটা ফুটিং ডিজাইনের একটা প্রবলেম দেখছি আর কি, যে বলা আছে যে ডিটারমিন দ্য ফুটিং এরিয়াস রিকোয়ার্ড ফর ইকুয়াল সেটেলমেন্ট ইফ দ্য ইউজুয়াল লাইভ লোড ইজ 20% ফর অল ফুটিংস। প্রত্যেকটা ফুটিং এর জন্য ইউজুয়াল লাইভ লোড হচ্ছে 20% অ্যাজিউম করতে হবে। আচ্ছা, দ্য ফুটিংস আর সাবজেক্টেড টু ডেড অ্যান্ড লাইভ লোডস অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ফলোইং টেবল। ফুটিং এর ডেড লোড লাইভ লোড দেওয়া আছে এখানে। দ্য নিট অ্যালাউবল সয়েল প্রেশার ইজ 6 kSF। নিট অ্যালাউবল সয়েল প্রেশার এর অর্থ হচ্ছে নিট বিয়ারিং ক্যাপাসিটি আর কি। আচ্ছা, তো এখানে একটা কথা বলা আছে যে ডিটারমিন দ্য ফুটিং এরিয়াস রিকোয়ার্ড ফর ইকুয়াল সেটেলমেন্ট, মানে প্রত্যেকটা ফুটিং এর সেটেলমেন্ট যাতে সেম হয়, ইকুয়াল হয়, সেটাই। অর্থাৎ যাতে করে ফুটিং এর কোনো ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট না হয়। আর এই ধরনের ফুটিং ডিজাইনকে আমরা বলতে পারি হচ্ছে ব্যালেন্সড ফুটিং ডিজাইন। সো ধরেন যে কোনো একটা স্ট্রাকচারের কথার কথা 5টা ফুটিং নিয়ে আমরা ডিজাইন করছি, 5টা ফুটিং আছে, 5টা ফুটিং এর লোড গুলো দেওয়া আছে এখানে। সো এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে প্রত্যেকটা ফুটিং এর সেটেলমেন্ট সমান হয়। সো এই ধরনের ডিজাইনের মানে প্রথম শর্ত হচ্ছে, প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা প্রথমে খেয়াল করব যে কোন ফুটিংটার ক্ষেত্রে লাইভ লোড ডিভাইডেড বাই ডেড লোড এই রেশিওটা সর্বোচ্চ আছে। ঠিক আছে, সো প্রথমে আমরা একটা টেবিল তৈরি করছি। টেবিলে হচ্ছে আমরা 1 2 3 4টা রো দিব আর হচ্ছে 6টা কলাম দিব আর কি। সো প্রথমে আমরা বের করব প্রত্যেকটা ফুটিং এর জন্য লাইভ লোড বাই ডেড লোড রেশিও। ঠিক আছে, অর্থাৎ লাইভ লোড কে ডেড লোড দিয়ে ভাগ দিলে যা হয় তাই। সো প্রত্যেকটা রেশিও বের করলাম এবং দেখেন যে নাম্বার 3 যে ফুটিংটা আছে, 3 নাম্বার ফুটিং এর ক্ষেত্রে এই রেশিওটা সবচেয়ে বেশি, 1.43। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে যে ফুটিংটার লাইভ লোড বাই ডেড লোড রেশিও সবচেয়ে বড়, আমরা সেই ফুটিং নিয়ে একটু কাজ করতে হবে, অর্থাৎ সেই ফুটিং এর এরিয়াটা আগে আমরা বের করব। ঠিক আছে, এরিয়া বের করা কিন্তু কোনো সমস্যা না, কারণ এখানে ডেড লোড লাইভ লোডও দেওয়া আছে, আবার বিয়ারিং ক্যাপাসিটিও দেওয়া আছে। সো 3 নাম্বার ফুটিং এর ডেড লোড প্লাস লাইভ লোড ডিভাইডেড বাই বিয়ারিং ক্যাপাসিটি ভাগ দিয়ে আমরা বের করলাম হচ্ছে 3 নাম্বার ফুটিং এর এরিয়া। এটা আমি পরে বলছি। ওকে, এবং এই 3 নাম্বার ফুটিং এরই ওই একই ফুটিং এর নিচে যে ইউজুয়াল সয়েল প্রেসারটা আসবে, অর্থাৎ ইউজুয়াল লোডকে যদি আমরা ফুটিং এর এরিয়া দিয়ে ভাগ দেই তাহলে আমরা ইউজুয়াল সয়েল প্রেসারটা পাবো। তাহলে সেইটা বের করতে হবে। তাহলে 3 নাম্বার ফুটিং এর নিচে ইউজুয়াল সয়েল প্রেসার ইজ ইকুয়াল টু ইউজুয়াল লোড ডিভাইডেড বাই এরিয়া অফ ফুটিং। ইউজুয়াল লোড মানে হচ্ছে টোটাল ডেড লোড প্লাস 20% অফ লাইভ লোড। এই যে এখানে অঙ্কে বলা আছে ইউজুয়াল লাইভ লোড হচ্ছে 20%। লাইভ লোডকে কিছুটা ডিক্রিজ করে অ্যাজিউম করা হচ্ছে। আচ্ছা, সো 3 নাম্বার ফুটিং এর ডেড লোড হচ্ছে 140 কিপস আর লাইভ লোড 200, তার মানে 140 প্লাস 200 এর কত 20%, অর্থাৎ তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 140 প্লাস 0.2 ইন্টু 200, এটা করলে আমরা পাবো হচ্ছে 180। 3 নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড। আচ্ছা, এই ইউজুয়াল লোডকে আমরা 3 নাম্বার ফুটিং এর যে এরিয়াটা আমরা এইমাত্র পাইলাম সেটা দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা পাবো হচ্ছে ইউজুয়াল সয়েল প্রেসার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই টেবিলটা তৈরি করব। এবার 6 টা কি এটা কি সূত্র? হ্যাঁ, আবার বলি 6। জি স্যার, 6 টা কিভাবে হলো? 6টা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, বা এখানে বলা আছে যে নিট অ্যালাউবল সয়েল প্রেসার 6 kSF, এই 6। ঠিক জি আছে, স্যার, বুঝছি। আচ্ছা, তো এখন আমরা প্রত্যেকটা ফুটিং এর জন্য ইউজুয়াল লোড বের করব। ইউজুয়াল লোড মানে হচ্ছে আমি অলরেডি বলে ফেলছি ডেড লোড প্লাস 20% অফ লাইভ লোড। সো যেটা বলছিলাম আর কি, যে প্রত্যেকটা ফুটিং এর আমরা ইউজুয়াল লোড বের করব, মানে ডেড লোড প্লাস 20% অফ লাইভ লোড। দেখেন এখানে ক্যালকুলেশন দেওয়া আছে।
আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটা ফুটিং এর জন্য কতটুকু এরিয়া আসলে দরকার সেটাই আমাদেরকে বের করতে হবে। মানে এটাই হচ্ছে মেইনলি জানতে চাচ্ছি আর কি। ঠিক আছে? এই যে ডিটারমিন দ্য ফুটিং এরিয়াস রিকোয়ার্ড। তাহলে প্রত্যেকটা ফুটিং এর জন্য কতটুকু এরিয়া দরকার সেটা আমরা পাবো হচ্ছে মানে একটা ফুটিং এর ইউজুয়াল লোডকে যদি আমরা ৩ নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সেই ফুটিং এর এরিয়া। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন ফুটিং এর লাইভ লোড বাই ডেড লোড রেশিও সবচেয়ে বেশি, এবং সেই ফুটিং এর জন্য আগে বের করতে হবে এরিয়া এবং সয়েল প্রেসার, এবং ওই যে সয়েল প্রেসার ওইটা দ্বারাই এবং এবার প্রত্যেকটা ফুটিং এর লোডকে ভাগ করতে হবে। ঠিক আছে? যেমন এই যে এখানে দেখেন ২ নাম্বার ফুটিং এর জন্য স্যাম্পল ক্যালকুলেশন দেখানো হয়েছে আর কি। ২ নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড, তারপরে এইটুকু তো হচ্ছে কমন, এইটুকু তো করতেই হবে। তারপরে হচ্ছে ২ নাম্বার ফুটিং এর জন্য কতটুকু এরিয়া দরকার সেটা হচ্ছে কত? ২ নাম্বার ফুটিং এর ইউজুয়াল লোড ২২৪ ডিভাইডেড বাই হচ্ছে ৩ নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার। তাহলে পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এখন আমরা একটু চেক করব যে এই যে যদি এই এরিয়াটা আমরা প্রোভাইড করি তাহলে ২ নাম্বার ফুটিং এর নিচে কতটুকু সয়েল প্রেসার তৈরি হবে আর কি, অর্থাৎ ম্যাক্সিমাম ডেভেলপড সয়েল প্রেসার। তাহলে প্রেসারের সূত্র কি? প্রেসার হচ্ছে কত? লোড ডিভাইডেড বাই কি? এরিয়া। লোড বাই এরিয়া। এই যে ২ নাম্বার ফুটিং এর টোটাল লোড হচ্ছে ১৮০ আর ২২০ দেওয়া আছে। এই যে ১৮০ ২২০ টোটাল লোডকে আমরা হচ্ছে ২ নাম্বার ফুটিং এর যে এরিয়া আমরা এইমাত্র বের করলাম 70.44 স্কয়ার ফিট, সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম এত কেএসএফ, এবং এটা কিন্তু আমাদের বিয়ারিং ক্যাপাসিটি থেকে কম আছে। সো ওকে, যেহেতু আমরা বিয়ারিং ক্যাপাসিটিকে কনসিডার করেই বের করতেছি প্রত্যেকটা ফুটিং এর এরিয়া, সো এখানে আসলে এটা মানে চেক করার দরকার হয় না আসলে, জাস্ট এ ফর্মালিটি। যেহেতু এই যে 6 কেএসএফ আমাদের ক্যালকুলেশনে কিন্তু আগেও আসছে এই যে, সো বিয়ারিং ক্যাপাসিটিকে কনসিডার করে আসলে প্রত্যেকটা ফুটিং এর এরিয়া আমরা বের করেছি। সো এখানে আবার চেক না করলেও চলে আর কি। ঠিক আছে? সো আমরা একটা টেবিলের মাধ্যমে দেখিয়ে দিব যে ১ নাম্বার ফুটিং এর জন্য কত আসছে, ২ নাম্বারের জন্য কত, ৩ নাম্বারের জন্য কত। এভাবে প্রত্যেকটা আমরা দেখিয়ে দিব। যেমন আমি যদি আরেকটা ক্যালকুলেশন এখানে বলি মুখে যে ৪ নাম্বার ফুটিং এর জন্য হচ্ছে কতটুকু এরিয়া দরকার, আমরা কিভাবে পাবো? ৪ নাম্বার ফুটিং এর যে ইউজুয়াল লোড ২২৪ ডিভাইডেড বাই কত? ৩ নাম্বার ফুটিং এর ইউজুয়াল সয়েল প্রেসার, অর্থাৎ 3.18। ঠিক আছে? আবার একইভাবে ৫ নাম্বার ফুটিং এর জন্য এরিয়া কতটুকু দরকার? এই যে ২৫৮ ডিভাইডেড বাই কত? এই যে 3.18। ওকে। সো যদি আমরা এই ৫টা ফুটিং এ এই এরিয়া গুলো প্রোভাইড করি, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ফুটিং এর সেটেলমেন্ট সেম হবে। এখানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে বেশ কিছু মানে বাংলা কথাবার্তা লেখা আছে। সো এগুলো আমরা একটু দেখে নিব আর কি। এটা জাস্ট আমি বোঝার সুবিধার্থে লেখছি আর কি। আচ্ছা। সো এখন আমরা আরেকটু ব্যতিক্রম একটা সমস্যা দেখব, যে এখানে ফুটিংস আন্ডার ইসেন্ট্রিক কলাম লোড। কলাম লোড যদি অ্যাক্সিয়াল হয় সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা নাই। অর্থাৎ যদি কলামে শুধুমাত্র অ্যাক্সিয়াল লোড থাকে, কোনো মোমেন্ট না থাকে, সেক্ষেত্রে ফুটিং ডিজাইনটা হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই করতে হবে আর কি। মানে ফুটিং এর এরিয়া আমরা যেভাবে বের করি আর কি, তাই না? যে কলামের টোটাল লোড ডিভাইডেড বাই ইফেক্টিভ সয়েল প্রেসার। কিন্তু যদি কলামের কলামের মধ্যে অ্যাক্সিয়াল লোড বাদেও অন্য কোনো লোড থাকে, অর্থাৎ মোমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুটিং এর এরিয়াটা বের করার আগে একটু কিছু জিনিস মাথায় রাখতে হবে আর কি। এবং আমরা কি জানি যে ম্যাক্সিমাম কলামেই কিন্তু কি থাকে, লোডের সঙ্গে সঙ্গে একটা মোমেন্টও থাকে, তাই না? ওকে। সো ধরেন যে এইটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে ফুটিং। কলামের উপরে অ্যাক্সিয়াল লোড হচ্ছে পি আর মোমেন্ট হচ্ছে এম। তাহলে আমরা কি জানি যে ইসেন্ট্রিসিটি হচ্ছে মোমেন্ট বাই লোড।
আচ্ছা, সো এখানে তিনটা কেস হইতে পারে। কেস 1 হচ্ছে যদি ইসেন্ট্রিসিটির পরিমাণ L/6 থেকে কম হয়, যেখানে L হচ্ছে এই যে ফুটিং এর লেন্থ, ঠিক আছে, ফুটিং এর লেন্থ ডিভাইডেড বাই 6। যদি এর থেকে ইসেন্ট্রিসিটি কম হয় সেক্ষেত্রে সয়েল প্রেসারটা হবে হচ্ছে ট্রাপিজয়েডাল। মানে সয়েল প্রেসারের যে গ্রাফ বা সয়েল প্রেসারের যে ভ্যারিয়েশন, এটা হবে হচ্ছে একটা ট্রাপিজিয়ামের মতো, ঠিক আছে। আচ্ছা, এবং এই ট্রাপিজিয়ামের মধ্যে তাহলে দুইটা প্রেসার থাকবে, একটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার আর একটা হচ্ছে মিনিমাম প্রেসার। ম্যাক্সিমাম প্রেসারের ফর্মুলা হচ্ছে এইটা, মিনিমাম প্রেসারের ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, এইটা। এখানে আমি একটু বলি, পি বাই এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, আর এমসি বাই আই এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এমসি বাই আইটাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেস অথবা বেন্ডিং স্ট্রেস। মানে মোমেন্টের জন্য যে স্ট্রেসটা আসে সেটাই হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস। আচ্ছা, কেস 2 হচ্ছে যদি ইসেন্ট্রিসিটি এর পরিমাণ L/6 এর সমান হয়, সেক্ষেত্রে সয়েল প্রেসার হবে হচ্ছে ট্রায়াঙ্গুলার, ত্রিভুজ আকৃতি। মানে ফুটিং এর এক পাশে হচ্ছে সয়েল প্রেসার থাকবে কিউ, আর আরেক পাশে কোনো সয়েল প্রেসার থাকবেই না। মানে ইসেন্ট্রিসিটি যত বাড়বে বা মোমেন্ট যত আসলে বৃদ্ধি পাবে, ততই কিন্তু আসলে মানে যেই দিকে আসলে মোমেন্টের টেল থাকে, মানে মোমেন্টের হেড হচ্ছে এইদিকে, মানে তীর চিহ্নটা হচ্ছে হেড আর অপোজিটটা হচ্ছে টেল। সো মোমেন্টের হেড যেদিকে থাকে সেই দিকে প্রেসার তত বেশি বাড়তে থাকবে, আর মোমেন্টের টেল যেদিকে থাকে সেই দিকে হচ্ছে প্রেসার তত বেশি কমতে থাকবে। সো যদি L/6 এর সমান হয়ে যায় ইসেন্ট্রিসিটি, সেক্ষেত্রে তখন ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে এইটা, সরি ম্যাক্সিমাম মানে প্রেসারের ফর্মুলা হচ্ছে এইটা, ম্যাক্সিমাম সয়েল প্রেসার পি বাই এ প্লাস এম সি বাই আই। আগের মতোই পি বাই এ প্লাস এম সি বাই আই। পি বাই এটা হচ্ছে এই সয়েল প্রেসারটা তৈরি হয় হচ্ছে ভার্টিক্যাল লোডের জন্য, আর এম সি বাই আই এতটুকু প্রেসার হচ্ছে মোমেন্টের জন্য। আচ্ছা, আর কিউ মিনিমাম হচ্ছে 0। আচ্ছা, এখন কেস 3, যদি এই ইসেন্ট্রিসিটি L/6 থেকেও বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে সয়েল প্রেসারটা ট্রায়াঙ্গুলার হবে কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকবে। দেখেন যে যদি ইসেন্ট্রিসিটি L/6 থেকে বড় হয় সেক্ষেত্রে কি, এই যে এদিকে আরো মোমেন্ট মানে সয়েল প্রেসারটা আরো বাড়বে, কিউ ম্যাক্সটা আরো বাড়বে, কিন্তু এইদিকে এই যে মানে সয়েল প্রেসারের যে ডায়াগ্রাম সেটা এখানে এসে শেষ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এভাবে আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা ফুটিং এর মধ্যে মানে ইসেন্ট্রিসিটি আসলে যত বাড়তে থাকবে, যত মোমেন্টটা মানে বেশি বেশি বাড়তে থাকবে, তত কি হবে, ততই একদিকের প্রেসার অনেক বেড়ে যাবে আর একদিকের প্রেসার কমতে থাকবে, তাই না, সয়েল প্রেসারটা কমতে থাকে। সো প্রথমে আমরা দেখলাম যে যদি ইসেন্ট্রিসিটি L/6 হয়, L/6 এর মধ্যে হয় বা L/6 থেকে ছোট হয়, সেক্ষেত্রে এইদিকে থাকে সয়েল প্রেসার কম আর এইদিকে থাকে হচ্ছে সয়েল প্রেসার বেশি, কারণ মোমেন্ট আছে হচ্ছে এইদিকে, মোমেন্টের হেড হচ্ছে ডান দিকে, সো এইদিকে প্রেসার বেশি। আচ্ছা, এরপর আমরা কি দেখলাম, এরপর আমরা দেখলাম যে মানে যদি ইসেন্ট্রিসিটিটা L/6 এর সমান হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অর্থাৎ যদি এর থেকে একটু বেশি হয় ইসেন্ট্রিসিটি সেক্ষেত্রে কি হয়, এইটা আরো বাড়ে এবং এইটা কমতে কমতে 0 হয়ে যায়। এই যে প্রেসারের ভ্যারিয়েশনটা একটা ট্রায়াঙ্গেলের মতো হয়, তাই না। আর যদি ইসেন্ট্রিসিটি এর থেকেও বেশি হয়, L/6 থেকেও যদি বেশি হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রেও এটা ট্রায়াঙ্গুলারই হবে, কিন্তু এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, ট্রায়াঙ্গুলার হচ্ছে বাট একটা নির্দিষ্ট অংশের মধ্যে, অর্থাৎ বাকি অংশে এখন কিন্তু টেনশন চলে আসছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এভাবে আমরা দেখাইতে পারি, ঠিক আছে, যে সয়েল প্রেসারটা ফুটিং এর ডান দিকে উপরের দিকেই কাজ করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু বাম দিকে এসে দেখা যাচ্ছে যে এটা
সয়েল প্রেসার নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার এটা স্যার ক্লিয়ার এটা কেন? বুঝি নাই, আর সোজা কথা একটু হচ্ছে বললে ভালো ফুটিংটা, হতো। ফুটিংটা হচ্ছে হিভিং হচ্ছে আর কি, হিভিং বা হিভ, HEAVE। হিভ মানে হচ্ছে ফুটিংটা সয়েল থেকে উপরে উঠে আসতে চাচ্ছে, স্বাভাবিক না? কারণ যত মোমেন্ট বেশি হবে তত কি হবে, এইদিকে সয়েল প্রেসার বাড়তে থাকবে, এই যে ফুটিং এর ডান দিকে, এদিকে কি হবে, সয়েল প্রেসার বাড়তে থাকবে, আর এইদিকে কমতে থাকবে। সো কমতে কমতে একটা পর্যায়ে যে যখন ইসেন্ট্রিসিটি আসলে L/6 থেকেও বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন ডান দিকে যেটা হয় যে এখানে সয়েল প্রেসার তো থাকেই না, বরং উল্টা আরো কি হয়, ফুটিংটা উপরের দিকে উঠে আসতে চায়, অর্থাৎ ফুটিংটা অনেকটা এরকম আচরণ করে আর কি, হিভিং হইতে চায় আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আর এই অবস্থায় কি করবে, সয়েল ফুটিংকে কি করবে, নিচের দিকে এভাবে স্ট্রেস দিবে, ঠিক আছে? এই আর কি। স্যার এর আগের দিন যে স্লাইডিং বলছিলেন ফুটিং এর, এটা আর এই যে এখন যেটা বললেন হিভিং, যেটা এটা কি একই জিনিস? নো 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 নো, স্লাইডিং এক জিনিস, হিভিং আরেক জিনিস, ঠিক আছে? স্লাইডিংটা হচ্ছে যে ফুটিংটা যখন এক জায়গা থেকে ল্যাটারালি মুভ করে আরেক জায়গাতে সরে যায় আর কি, পাশাপাশি মুভ করে। আর এইটা হচ্ছে যে ফুটিং এর একটা প্রান্ত, মানে কি হচ্ছে, টেনশনের, মানে এই সাবজেক্টেড টু টেনশন, মানে ফুটিং এর যে লেফট এন্ড এইটা হচ্ছে টেনশনে আছে, অর্থাৎ উপরের দিকে উঠে আসতে যাচ্ছে। এটাকে আমরা অনেকটা ওভার টার্নিং এর সঙ্গে তুলনা করতে পারি আর কি, ঠিক আছে? স্যার রোটেশন টাইপ। বা এটাকে আমরা রোটেশনের সঙ্গে তুলনা করতে পারি। ওভার টার্নিং এবং রোটেশন ইজ কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? জি স্যার। জিনিসটা বুঝতে পারছেন যে এই যে এখানে কিন্তু আমাদের সয়েল প্রেসারটা ছিল হচ্ছে কম্প্রেসিভ, মানে সয়েলটা উপরের দিকে প্রেসার দিচ্ছিল, আর এখানে হচ্ছে উল্টা, সয়েলটা প্রেসার দিচ্ছে নিচের দিকে। আর এটাকে আমরা আসলে কনসিডার করি না, সেই কারণে আমরা বলে থাকি যে যদি ইসেন্ট্রিসিটি ইজ L/6 থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলার মানে প্রেসার ডিস্ট্রিবিউশন ধরি, কিন্তু একটা নির্দিষ্ট পোর্শনে, বাকিটুকুকে আমরা জাস্ট নেগলেক্ট করি আর কি, ঠিক আছে? এই যে এখানে সেটাই দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে? এই যে এখানে এসে শেষ হয়ে গেছে, বেসিক্যালি ডান দিকেও আছে, কিন্তু ডান দিকে হচ্ছে কি সয়েল প্রেসারটা নিচের দিকে আর কি, এই আর কি। আচ্ছা, সো এক্ষেত্রে এই যে ম্যাক্সিমাম সয়েল প্রেসারের ফর্মুলা হচ্ছে এইটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখি। ও আচ্ছা, মেন কথাটা হচ্ছে যে কোনো অবস্থাতেই কিন্তু যে ম্যাক্সিমাম সয়েল প্রেসার এটা বিয়ারিং ক্যাপাসিটি থেকে বড় হওয়া যাবে না। কিউ অ্যালাউয়েবল মানে হচ্ছে কি, অ্যালাউয়েবল সয়েল প্রেসার বা বিয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা, যদি দেখা যাচ্ছে যে কোনো একটা ফুটিং এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে যদি আমরা দেখি যে সেখানে ম্যাক্সিমাম সয়েল প্রেসার বিয়ারিং ক্যাপাসিটি থেকেও বেশি হচ্ছে, সেক্ষেত্রে ফুটিং এর সাইজ বাড়াতে হবে বা ফুটিং এর এরিয়া বাড়াতে হবে। সেইটা একটা মানে এক্সাম্পলের মাধ্যমে দেখলে আমরা ক্লিয়ার হব আর কি, ঠিক আছে? আচ্ছা, সরি। আচ্ছা, ফুটিংস আন্ডার বায়াক্সিয়াল মোমেন্ট, এটা দরকার নাই, এটা আমরা আপাতত ইগনোর করি, এটা হায়ার কনসেপ্ট। আচ্ছা, আমরা এই যে এখানে একটা এক্সাম্পল আমরা দেখছি, যে এখানে বলা আছে যে a 12 ইঞ্চি by 24 ইঞ্চি column is subjected to an axial load of 220 kips, মানে কলামের হচ্ছে অ্যাক্সিয়াল লোড দেওয়া আছে, মানে ডেড লোড দেওয়া আছে, আর হচ্ছে ডেড লোড মোমেন্টও দেওয়া আছে 180 কিপস ইনটু ফিট। অ্যাক্সিয়াল লাইভ লোড দেওয়া আছে এবং লাইভ লোড মোমেন্টও দেওয়া আছে। এগুলো কিন্তু কলামের লোড এবং মোমেন্ট, ঠিক আছে? সো ওই কলামের নিচে যে ফুটিংটা দিতে হবে, সেই ফুটিংটা আমাদেরকে এখানে ডিজাইন করতে হবে, ঠিক আছে? এই যে বেস অফ দ্য ফুটিং ইজ 5 ফিট বিলো দ্য ফাইনাল গ্রেড, মানে গ্রাউন্ড লেভেল থেকে 5 ফিট নিচে আছে। আচ্ছা, অ্যালাউয়েবল সয়েল প্রেসার দেওয়া আছে, এই যে ফুটিং এর সাইজ বের করতে হবে, যদি কিনা এফসি প্রাইম এবং এফ ওয়াই এত এত হয়। ওকে, সো এতক্ষণ আমরা দেখে আসছিলাম যে কলামের ডেড লোড এবং লাইভ লোড দেওয়া থাকতো, কোনো মোমেন্ট কিন্তু দেওয়া থাকতো না, কিন্তু এখন কিন্তু মোমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা এই কলামের নিচে আমরা ফুটিং ডিজাইন কিভাবে করতে পারি? প্রথমে আমরা ইসেন্ট্রিসিটি বের করব। ইসেন্ট্রিসিটি হচ্ছে মোমেন্ট বাই লোড। এই যে এখানে টোটাল মোমেন্ট আমরা বের করব
এবং টোটাল মোমেন্টকে আমরা টোটাল লোড দিয়ে ভাগ দিব, তাহলে আমরা ইসেন্ট্রিসিটি পাইলাম। ঠিক আছে, ওকে। এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে অ্যাজিউম করব হচ্ছে ফুটিং এর ডেপথ বা থিকনেস আমরা ধরলাম 20 ইঞ্চি। এরপরে আমরা ফুটিং এর ইফেক্টিভ ডেপথ বের করছি। ঠিক আছে, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। এরপরে আমরা ঠিক আগের মতো ওই যে সয়েলের ইউনিট ওয়েট অ্যাজিউম করে নিচ্ছি 100 পাউন্ড পার কিউবিক ফিট। এরপরে আমরা ইফেক্টিভ সয়েল প্রেসার বের করছি। এই যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি মানে অ্যালোয়েবল সয়েল প্রেসার মাইনাস ফুটিং এর সেলফ ওয়েট মাইনাস সয়েলের সেলফ ওয়েট। ঠিক আছে, এগুলো আমরা আগেও দেখে আসছি, সো এগুলো নিয়ে আর বলছি না। সো এরপরে হচ্ছে এরিয়া রিকোয়ার্ড, ডেড লোড প্লাস লাইভ লোড ডিভাইডেড বাই ইফেক্টিভ সয়েল প্রেসার, ঠিক আগের মতো। সো এখানে কলামের টোটাল ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে 220 কিপস প্লাস 165 কিপস, এই যে এখানে যোগ করা আছে 385 কিপস। এই 385 কিপসকে আমরা ভাগ দিব হচ্ছে এই যে ইফেক্টিভ সয়েল প্রেসার আমরা এইমাত্র বের করলাম 4.42 কেএসএফ, সেটা দিয়ে। সো ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি যে এই ফুটিংটার জন্য এরিয়া দরকার হচ্ছে কত, 87.1 স্কয়ার ফিট। ঠিক আছে, স্যার ইফেক্টিভ সয়েল প্রেসার 5000 কিভাবে আসলো? এটা হচ্ছে অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে বাদ মানে বাদ দেওয়া হয়েছে, বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, এই যে অ্যালাউয়েবল সয়েল প্রেসার 5 কেএসএফ, 5 কেএসএফ মানে কি 5000 পিএসএফ, এই আর কি। এগুলো আমি আগের ক্লাসেও দেখিয়েছিলাম। স্যার যাই হোক, ইফেক্টিভ সয়েল প্রেসার 5000 কিভাবে হলো? আচ্ছা আমি অ্যান্সার দিয়েছি, 5 শুনেছেন? PSI ছিল। 5 কেএসএফ মানে হচ্ছে 5000 পিএসএফ, সেখান থেকে আমরা ফুটিং এর সেলফ ওয়েট এবং সয়েলের সেলফ ওয়েট বাদ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। সো এখন তাহলে ফুটিং এর জি এরিয়া স্যার। আমরা পেয়ে গেলাম। সো এখন আমরা ফুটিং এর জি স্যার ডাইমেনশন বের শুনছি। করব। ঠিক আছে, আচ্ছা সম্ভবত একটু ল্যাগে হচ্ছে, আমার কথা মনে হয় একটু পরে শোনা যাচ্ছে মেবি, যাই হোক। জি স্যার শুনছি। সো আমরা ফুটিং এর এখন সাইজ বের করব। ঠিক আছে, সো আমরা ধরে নিচ্ছি যে ফুটিং এর উইথ হচ্ছে 9 ফিট। তাহলে যদি 9 ফিট ফুটিং এর উইথ হয়, তাহলে আমরা এরিয়াকে যদি আমরা উইথ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি ফুটিং এর লেন্থ, রাইট? তাহলে ফুটিং এর লেন্থ আমরা পেলাম হচ্ছে 10 ফিট। তাহলে ফুটিং এর সাইজটা হচ্ছে কত, 10 ফিট বাই 9 ফিট, এটা আমরা পেলাম আর কি। ঠিক আছে, বা যদি স্কোয়ার ফুটিং ডিজাইন করতে হয় সেক্ষেত্রে এই যে 87.1 কে কি করতে হবে, রুট ওভার করতে হবে, তাই না? এই আর কি। তো এটা আমার দেখানোর উদ্দেশ্য না, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে পার্থক্যটা কোথায়। সো ফুটিং এর সাইজ আমরা বের করে ফেললাম 10 ফিট বাই 9 ফিট। এখন আমরা হচ্ছে ইসেন্ট্রিসিটির সঙ্গে কম্পেয়ার করব, ইসেন্ট্রিসিটি কি আসলে L/6 থেকে মানে বড় আছে না ছোট আছে। ওকে, তো এল হচ্ছে কত, 10 ফিট। 10 ফিটকে আমরা ইঞ্চিতে নিয়ে গেছি এবং তাকে 6 দ্বারা ভাগ করেছি। সো L/6 হচ্ছে কত, 20 ইঞ্চি। আর ইসেন্ট্রিসিটি আমরা পেয়েছি কত, মোমেন্টকে লোড দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়েছি 10 ইঞ্চি। তার মানে এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ইসেন্ট্রিসিটি ইজ লেস দেন L/6, তাই না? এই যে 10 ইঞ্চি কি অবশ্যই 20 ইঞ্চি থেকে ছোট। সো এখানে সয়েল প্রেসারের যে মানে ভ্যারিয়েশনটা হবে হচ্ছে ট্রাপিজয়েডাল, মানে ট্রাপিজিয়ামের মতো, অর্থাৎ এরকম, দিস ওয়ান। ওকে ফাইন, তাহলে এখন আমরা বের করব হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার এবং মিনিমাম প্রেসার। অর্থাৎ আমরা এখন চেক করব যে যদি আমরা ফুটিং এর স্যার ডাইমেনশনটা 10 ফিট বাই 9 ফিট দেই, সেক্ষেত্রে স্যার কি আসলে মানে এই এখানে ম্যাক্সিমাম প্রেসারটা বিয়ারিং ক্যাপাসিটি থেকে বেশি হবে না কম হবে, এটা আমরা এখন চেক করব। হ্যাঁ বলি, কার কি কোশ্চেন ছিল? স্যার এখানে যদি স্যার 10-এর থেকে তো 20 বড় হয়েছে, এখানে যদি মানে স্যার 10-এর জায়গায় যদি বড় মান থাকতো, 20-এর থেকে বড় মান থাকতো। আচ্ছা সেক্ষেত্রে আমি একটু আগে দেখিয়ে আসছি যে কেস 2 বা কেস 3 দিকে যাইতো আর কি। ঠিক আছে, এই যে কেস 2 হতো যদি L/6 এর সমান হতো, অর্থাৎ ঠিক আছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হইতো আর কি। আর যদি L/6 থেকেও বড় হয়, কেস 3 হয়, সেক্ষেত্রে এরকম হইতো। ঠিক আছে,
আচ্ছা, মানে কেস 2 বা কেস 3 এর দিকে যেত। এখন হচ্ছে কেস 1 এ পড়ছে, এটা কেস 1 এর মধ্যে পড়ছে। আচ্ছা, আমরা একটু সবাই কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি কিন্তু এইগুলোই দেখিয়ে আসলাম আর কি, কেস 1 2 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে যদি আমরা 10 ফিট বাই 9 ফিট সাইজ প্রোভাইড করি তাহলে আসলে মানে ফুটিং এর মানে যে ম্যাক্সিমাম সয়েল প্রেসার এটা কি আসলে মানে বিয়ারিং ক্যাপাসিটি থেকে বেশি হয় না কম হয়, এটা আমরা চেক করি। সো মিনিমাম প্রেসার আমরা চেক করব না, আমরা চেক করব হচ্ছে সবসময় ম্যাক্সিমাম প্রেসার। কারণ ম্যাক্সিমামটা যদি বিয়ারিং ক্যাপাসিটি থেকে কম থাকে সেক্ষেত্রে কি মিনিমামটাও কিন্তু কমই থাকবে, তাই না? তাহলে আমরা ম্যাক্সিমাম সয়েল প্রেসারের যে ফর্মুলা ছিল পি বাই এ প্লাস এমসি বাই আই, এখানে আমরা শুধুমাত্র এখন মানগুলা ইনপুট দিব। যেমন এখানে পি মানে হচ্ছে পি মিনস হচ্ছে ভার্টিক্যাল লোড, ঠিক আছে? মানে ফুটিং এর উপরে যে ভার্টিক্যাল লোড কাজ করতেছে সেইটা। এখানে অঙ্কে দেওয়াই আছে কলাম যে লোডটা স্যার। হ্যাঁ, কলামের লোড আর কি, একই কথা। এখানে আমরা কলামের লোড টোটাল কত পেয়েছি? 385। আচ্ছা, গেল। এ মানে হচ্ছে ফুটিং এর এরিয়া, ফুটিং এর এরিয়া হচ্ছে 10 ফিট বাই 9 ফিট, 10 ইন্টু 9। আচ্ছা, এরপর এম মোমেন্ট, মানে কলামের মোমেন্ট, বা একই কথা ফুটিং এর উপর যে মোমেন্টটা কাজ করতেছে। সো টোটাল মোমেন্ট হচ্ছে 320, তাহলে এটা আমরা বসাইলাম। এরপরে সি বাই আই। আচ্ছা, আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়ার যে ফর্মুলা ছিল, অর্থাৎ আমরা মেকানিক্সে দেখে আসছিলাম যে বিএস কিউব বাই 12, ওখান থেকে আমরা বের করেছি মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে? আই। আর সিটা হচ্ছে, সি মানে হচ্ছে যে, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি, এভাবে আসলে বোঝানোটা ডিফিকাল্ট। আমরা সলিড মেকানিক্সে দেখে আসছিলাম যে ফ্লেক্সার ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, ঠিক আছে? এখান থেকে আমরা লিখতে পারি যে সিগমা ম্যাক্সিমাম, এম মানে ম্যাক্সিমাম, সিগমা ম্যাক্সিমাম হচ্ছে এম সি বাই আই। আমি সি এর ব্যাখ্যা দিচ্ছি। সো ধরেন যে কোনো একটা বিম সেকশনে, কোনো একটা বিমের সেকশনে, ক্রস সেকশনে যদি আমরা ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে চাই, মানে সিগমা বের করতে চাই, দেখা যাচ্ছে আমরা এইখানে বের করতে চাচ্ছি সিগমাটা এই লেভেলে কত, সেক্ষেত্রে ওয়াই এর মান কত হবে? নিউট্রাল অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটাই হচ্ছে ওয়াই। যদি আমরা সিগমা এর মান এইখানে বের করতে চাই এই লেভেলে, মানে একটা ক্রস সেকশনের এক একটা লেভেলে এক এক রকম হয়, তাই না? ফ্লেক্সারাল স্ট্রেস আমরা দেখে আসছি, কিন্তু এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম, তার মানে এক এক জায়গাতে এক এক রকম। যাই হোক, যদি আমরা এইখানে ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে চাই তাহলে ওয়াই এর মান হচ্ছে কি এখান থেকে এতটুকু ওয়াই। তো ওয়াই এর সর্বোচ্চ মানটাই হচ্ছে সি, তার মানে সি কতটুকু? নিউট্রাল অ্যাক্সিস থেকে সবচেয়ে দূরবর্তী যে এলিমেন্ট তার ডিসটেন্সটাই হচ্ছে সি, অর্থাৎ হাফ অফ দ্য ডেপথ, এই যে এখান থেকে এতটুকু, এই ডিসটেন্সটাকে আমরা বলি সি, ঠিক আছে? সো এখন যদি আমি কোশ্চেন করি যে বলেন তো যে একটা টি সেকশনের জন্য সি কোনটা হবে, দেখা যাচ্ছে সাপোজ এই টি সেকশনের নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এইখানে আছে, মানে উপরে আছে কম, নিচে আছে বেশি ডেপথ, তাহলে এখানে সি কোনটা হবে? সি হবে হচ্ছে, স্যার সেন্ট্রয়েড টি বাই থেকে 2। বটম, না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, বটমে। ঠিক আছে? এসি টেস্ট। এটা হবে হচ্ছে সি। আচ্ছা, এখন কথা আছে ওকে আবার, স্যার। যদি আমরা এখন টপ ফাইবারের স্ট্রেস বের করতে চাই তখন কিন্তু আবার সি হবে এইটা, ঠিক আছে? বাট নর্মাল অর্থে আমরা সি বলতে বুঝি হচ্ছে এইটা, কারণ সি মানে কি ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস। সো ম্যাক্সিমাম স্ট্রেসটা আমরা কোথায় পাবো? নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাব তত আমরা স্ট্রেসটা বেশি পাবো, অর্থাৎ সর্বোচ্চ দূরে আসলে আমরা ম্যাক্সিমামটা পাবো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে সিটা হচ্ছে ফুটিং এর ক্ষেত্রে, মানে আমরা যে ফুটিংটা এখন ডিজাইন করতেছি, যদি ফুটিংটাকে আমরা একটু উপরের থেকে দেখার চেষ্টা করি, যে ফুটিংটার এইটা হচ্ছে কতটুকু ছিল? 10 ফিট, তাই না? এটা হচ্ছে 10 ফিট, আর এইটা হচ্ছে কতটুকু? 9 ফিট।
9 feet। সো আমরা এখন যেটা করতেছি বেসিক্যালি এটা হচ্ছে মোমেন্ট আছে কিন্তু এইদিকে। সো আমরা এখন সর্বোচ্চ ফ্লেক্সারাল স্ট্রেস বের করব, ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস। তার মানে সি এর মান কতটুকু হবে? এই যে এখান থেকে এতটুকু, অর্থাৎ 10-এর অর্ধেক, কত? 5 ফিট। 5 এটাই হচ্ছে সি এর মান, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, সবগুলো মান বসাই দেওয়ার পর দেখেন আমরা পেয়ে যাচ্ছি যে ম্যাক্সিমাম সয়েল প্রেসার হচ্ছে 6.41 কেএসএফ। কিন্তু ইফেক্টিভ সয়েল প্রেসার আবার কত ছিল? ইফেক্টিভ সয়েল প্রেসার আমরা একটু আগে বের করে আসছি, কত? 4.42। বা এটাকে ইফেক্টিভ সয়েল প্রেসারের সঙ্গে তুলনা করার দরকার নাই, এটাকে আমরা সরাসরি একবারে যে অ্যালাউয়েবল সয়েল প্রেসার দেওয়া আছে, মানে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি আছে, এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি কত? 5 কেএসএফ। কিন্তু এই ফুটিং এর নিচে সর্বোচ্চ সয়েল প্রেসার কত আসবে? 6.41 কেএসএফ। তার মানে কিন্তু এই ফুটিং এর এই ডাইমেনশন কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে? সো দ্য ফুটিং সাইজ এত ইজ নট সেফ। তাহলে এর থেকে একটু বড় ফুটিং দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন মানে ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা এটাকে সমাধান করব। লেটস ট্রাই 13 ফিট বাই 9.5 ফিট। মানে এইটাকে আমরা 3 ফিট বাড়াইলাম ফুটিং এর লেন্থকে, আর ফুটিং এর উইথকে আমরা 0.5 ফিট বা 6 ইঞ্চি আমরা বাড়াইলাম। তাহলে বাড়িয়ে দেখা যাক যে এখন আসলে কি হয়। দেখেন এখন আমরা যদি ম্যাক্সিমাম সয়েল প্রেসার বের করি সেক্ষেত্রে কিন্তু দেখেন এটা বেয়ারিং ক্যাপাসিটি থেকে কম আসতেছে, 4.3 কেএসএফ চলে আসছে, তাই না? আর কিউ মিনিমাম তো এমনিতেই ছোট হবে, 1.92। সো ফুটিং এর এরিয়া যদি আমরা 13 ফিট বাই 9.5 ফিট প্রোভাইড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু ওকে হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম সয়েল প্রেসার কিন্তু অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে কম আসছে। তাহলে আমরা এখানে ফুটিং এর সাইজ কোনটা দিব? 13 ফিট বাই কত? 9.5 ফিট। 9.5। তাহলে এখানে আমরা লিখে দিব, ঠিক আছে? এখানে আমার লেখা হয় নাই, সো ওকে। এরপরে আমরা কি করব? সো উই উইল প্রোভাইড ফুটিং সাইজ ইকুয়াল টু 13 ফিট বাই 9.5 ফিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লেখা হয় না, এটা লিখে দিতে হবে। আচ্ছা, সো এই আর কি, যদি মানে ইসেন্ট্রিসিটি বা মোমেন্ট আসে ফুটিং এ সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা এই প্রসিডিওরের মাধ্যমে আমরা ফুটিং এর এরিয়াটাকে মানে ফাইনালাইজ করতে পারি। আচ্ছা, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমরা বলতে পারি। স্যার 13 পয়েন্ট ইন্টু লেটস ট্রাইতে ধরছেন 13। আচ্ছা, এটা অ্যাজিউম করার কারণটা হচ্ছে যে আমরা 10 ফিট বাই 9 ফিট এই সাইজের ফুটিং যদি আমরা দেই তাহলে এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সয়েল প্রেসার কিন্তু অ্যালাউয়েবল সয়েল প্রেসার থেকে বেশি আসছে বা ইফেক্টিভ সয়েল প্রেসার থেকে বেশি আসছে, আর বেশি আসলে কিন্তু হবে না। সো যদি এখন কম আসতে হয় বা যদি ম্যাক্সিমাম সয়েল প্রেসারটা কমাইতে হয়, কমানোর সিস্টেমটা কি? অর্থাৎ লোডটা বেশি এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ সোজা কথা হচ্ছে ফুটিং এর সাইজ বাড়াতে হবে, ঠিক আছে? ফুটিং এর এরিয়া বাড়াতে হবে। জি স্যার। তাই আমরা এই যে 10 বাই 9 পরিবর্তে আমরা 13 ফিট বাই 9.5 ফিট এটা আমরা অ্যাজিউম করলাম, ঠিক স্যার আছে? কত পর্যন্ত বাড়াইতে পারবো? আচ্ছা, এটা ডিপেন্ড করে। যেমন এখানে আমরা দেখলাম যে এটা মানে ফুটিং এর এরিয়া বাড়ানোর পর এখানে কিউ ম্যাক্সিমাম হচ্ছে 4.3 কেএসএফ চলে আসছে, এটা কিন্তু 5 কেএসএফ থেকে কম আছে। সো এটা আমরা একটা রিজনেবল পর্যায়ে রাখবো, এটাকে এত বেশি পরিমাণে স্যার আমরা এটা বাড়াবো তো না। আমি 12 ধরলেও স্যার হইতেছে। হ্যাঁ আমি বলছি, সো এটাকে আমরা এত বেশি পরিমাণে বাড়াবো না যাতে করে একদম মানে প্রেসারটা অনেক কম চলে আসে। আবার এটাকে আমরা মানে এমন রাখবো না যাতে এই কিউ ম্যাক্সটা যাতে বিয়ারিং ক্যাপাসিটি থেকে বেশি আসে। হ্যাঁ অবভিয়াসলি এখানে 12 ফিট বাই 10 ফিট এরকম ধরলেও কিন্তু হতেও পারতো। সো ইটস আপ টু ইউ, এটা আপনারা ট্রায়াল দিয়ে দেখবেন, ঠিক আছে? মানে এখানে ব্যাপারটা এরকম না যে 13 ফিট বাই জি স্যার। 9.5 ফিট এটাই রাখতে হবে তা না, এটা শুধুমাত্র আমি একটা প্রসিডিওর দেখিয়েছি আর কি।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আপনারা ট্রায়াল দিতে পারেন যে 12 ফিট বাই 10 ফিট বা হচ্ছে 13 ফিট বাই 10 ফিট। 13 ফিট বাই 10 ফিট তো অবশ্যই হবে। 12 ফিট বাই 10 ফিট বা 12 ফিট বাই 9 ফিট এটা স্যাটিসফাই করবে কিনা আপনারা ট্রায়াল দিয়ে দেখতে পারেন। স্যার 12 বাই 10 দিলে স্যার হয় 5.51। 5.51 না, 5.51 এটা হবে না, হবে না এটা। কারণ এটা কিন্তু সেক্ষেত্রে যে অ্যালাউয়েবল সয়েল প্রেসার তার থেকে বেশি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে? সো তাহলে আরেকটু স্যার বাড়াতে তার হবে। মানে আমাদের অ্যালোয়েবল প্রেসার যেটা দেওয়া থাকবে ওইটার কাছাকাছি যাতে আমাদের মানটা আসে ওইরকম অ্যাজিউম করে নিব আমরা এরিয়াটা। কাছাকাছি বা তার থেকে একটু কম। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা জি কারণ স্যার। আমরা ফুটিং ডিজাইনের রিকোয়ারমেন্টস আমরা কি দেখছিলাম যে ফুটিং এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এখানে সয়েল মানে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অতিক্রম না করে এবং ফুটিং এ কোনো অতিরিক্ত সেটেলমেন্ট বা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট না হয়। ঠিক আছে? সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে অনেক বাংলাতে কথাবার্তা লেখা আছে, এগুলো আমি আর বলছি না। সো ডেফিনেশনটা হচ্ছে যে কনক্রিট in which there have been introduced internal stresses of such magnitude and distribution that the stresses resulting from external loadings are counteracted to a desired degree. আচ্ছা, এখানে এই ডেফিনেশনটা হয়তোবা একটু মানে বেশি ফর্মাল মনে হইতে পারে আর কি, বাট ইট ইজ নট দ্যাট। কারণ এখানে বলা হচ্ছে যে কনক্রিট এমন একটা কনক্রিট যেখানে আগে থেকে এমন কিছু ইন্টারনাল স্ট্রেস সূচিত করা আছে বা ইন্ট্রোডিউস করা আছে যাতে করে যে এক্সটার্নাল লোডিং থেকে যে স্ট্রেসটা আসবে পরবর্তীতে সেইটাকে একটা নির্দিষ্ট পরিমাণ কি করা যায়, ব্যালেন্স করা যায়। কাউন্টারঅ্যাক্ট মানে হচ্ছে ব্যালেন্স করা। ঠিক আছে? বা একটাকে আরেকটা দ্বারা প্রশমিত করা। ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো একটা মানে বিম বা স্ল্যাব মানে প্রি স্ট্রেস যে কোনো মেম্বার আমরা সেই মেম্বারে আগের থেকে কিছু কম্প্রেসিভ স্ট্রেস দিয়ে থাকি যাতে করে পরবর্তীতে এক্সটার্নাল লোডের কারণে যে টেনসাইল স্ট্রেস আসবে সেইটাকে যাতে বেশ কিছুটা মানে আমাদের ডিজাইন অনুসারে আমরা যতটুকু ব্যালেন্স করতে চাই ততটুকু ব্যালেন্স করতে পারি। ঠিক আছে? The compressive stress is usually imposed by tendon, strand or high strength alloy steel bar. মানে আমি যে বললাম না যে একটা বিমকে আমরা আগে থেকে কম্প্রেসিভ স্ট্রেসে রাখবো যাতে করে পরবর্তীতে যে টেনসাইল স্ট্রেস আসে সেই টেনসাইল স্ট্রেসকে আমরা ব্যালেন্স করতে পারি বা প্রশমিত করতে পারি। এখন এই কম্প্রেসিভ স্ট্রেসটা আমরা আগে থেকে কিভাবে দিব? আমরা দিব হচ্ছে টেন্ডনের মাধ্যমে বা একে স্ট্র্যান্ডও বলা হইতে পারে, বলা হয়, অথবা এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে হাই স্ট্রেংথ অ্যালয় স্টিল বার। মানে হাই স্ট্রেংথ কিছু স্টিল আছে, সেই স্টিল গুলাকে বলা হয় টেন্ডন অথবা স্ট্র্যান্ড। সেই স্টিল বারের মাধ্যমেই কম্প্রেসিভ স্ট্রেসটা মানে প্রোভাইড করা হয় আর কি, অ্যাপ্লাই করা হয়। তাহলে আমি আবারও বলছি যে প্রি স্ট্রেসড কনক্রিট হচ্ছে আরসিসির একটা সোজা কথা বলতে পারি উন্নত সংস্করণ, যেখানে টেনসাইল স্ট্রেস তৈরি হয় না। এখন কোশ্চেনটা হচ্ছে মানে টেনশন আসলে সমস্যাটা কোথায়? আমরা কি জানি যে কোনো একটা বিমের কিন্তু এই যে স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু এরকম, তাই না? যে উপরে হচ্ছে কি এইটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসের অংশ আর এইগুলো হচ্ছে সব কি টেনসাইল স্ট্রেসের অংশ। সো আমরা কি জানি যে কনক্রিট কিন্তু আসলে টেনশন স্ট্রং না, তাই না? টেনশন আসলে কিন্তু কনক্রিটে কি হয়, ক্র্যাক তৈরি হয়। মানে টেনশন আসলেই ক্র্যাক হয় তা না, মানে টেনশনটা যখন কনক্রিটের টেনসাইল ক্যাপাসিটিকে অতিক্রম করে তখনই আসলে ক্র্যাক তৈরি হয়। আর কনক্রিটের মানে টেনসাইল স্ট্রেংথ খুবই কম, মডুলাস অফ রাপচার বলা হয়। মডুলাস অফ রাপচার হচ্ছে কনক্রিটের টেনসাইল স্ট্রেংথ বা টেনশন ক্যারি করার ক্যাপাসিটি। সো দেখা যাচ্ছে যখনই
লোডের কারণে টেনশনটা দেখা যাচ্ছে মডুলাস অফ রাপচারের থেকে বেশি হয়, তখনই কি হয়, ওই সেকশনের মধ্যে ক্র্যাক তৈরি হয়। ঠিক আছে, সো এই ক্র্যাক যাতে তৈরি না হয় তার জন্য আমরা প্রি স্ট্রেসড কনক্রিটটা ব্যবহার করি। অর্থাৎ আগে থেকে আমরা কোনো একটা বিমকে কম্প্রেশন দিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে যে টেনশনটা তৈরি হয় সেটাকে ব্যালেন্স করা যায়। মানে টেনশন তো অবশ্যই আসবে, যখনই একটা বিমের উপরে হচ্ছে মানে ডাউনওয়ার্ড লোড আসবে, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লোড আসবে, তখনই কিন্তু কি হবে, এই বিমের মধ্যে কিন্তু কম্প্রেশন এবং টেনশন, এই যে নিউট্রাল অ্যাক্সিসের নিচে কিন্তু টেনশন আসবেই। সো এই টেনশনটাকে ব্যালেন্স করার জন্য আমরা আগে থেকে কম্প্রেসিভ স্ট্রেস দিব। এইটাকেই হচ্ছে বলা হয় প্রি স্ট্রেস। প্রি স্ট্রেস মানে হচ্ছে কি, প্রি মানে হচ্ছে পূর্বে, আর স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে আগে থেকে আমরা স্ট্রেস দিয়ে রাখছি। ঠিক আছে, স্যার স্টিল বারটাকেই টেন্ডন বলা হচ্ছে তাই তো? হাই স্ট্রেংথ স্টিল বারটাকেই বলা হচ্ছে টেন্ডন। আচ্ছা আমি বলছি, আহ এই যে দেখেন, এই যে দিস ওয়ান, এই ফিগারটা আমরা দেখি যে এইটাই হচ্ছে টেন্ডন। যে এই স্টিল বারটাকে আমরা হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে কি করতেছি, আমরা প্রথমে এই স্টিল টেন্ডনটাকে আমরা প্রসারিত করছি আর কি। ঠিক আছে, মানে জ্যাকের মাধ্যমে হিউজ পরিমাণ টেনসাইল ফোর্স দিয়ে আমরা এই টেন্ডনটাকে মানে টান দিচ্ছি, প্রসারিত করছি। প্রসারিত করার পর কি করছি আমরা, সেইটাকে আবার একটা সার্টেন টাইম পর আমরা রিলিজ করে দিচ্ছি টেন্ডনটাকে। রিলিজ করার পর খুব স্বাভাবিকভাবেই টেন্ডনটা কি আগের অবস্থায় ফেরত আসতে চাইবে, তাই না? জি স্যার। এই যে যে আগের অবস্থায় ফিরে আসতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতার কারণেই কিন্তু সে এই বিমের উপরে কি করবে, কম্প্রেসিভ স্ট্রেস দিবে। ঠিক আছে, এইটাকেই বলা হয় হচ্ছে প্রি স্ট্রেস বা প্রি স্ট্রেস ফোর্স। এখন এর কিছু বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে যে এই প্রি স্ট্রেস দিলে হচ্ছে ক্র্যাক হয় না। আমি যেটা বললাম একটু আগে, যে কনক্রিটের মধ্যে যদি টেনসাইল স্ট্রেসই তৈরি না হয় সেক্ষেত্রে ক্র্যাকিং কিন্তু হবে না, বা হলেও অনেক কম হবে। আচ্ছা, নাম্বার 2, applying the pre-stress forces below neutral axis creates moment তৈরি করে which oppose the bending moment by external loads. This reduces deflection significantly. আচ্ছা, এটা একটু আসলে বলতে হবে। এখানে বলা হচ্ছে যে applying the pre-stress force below neutral axis, মানে নিউট্রাল অ্যাক্সিসের নিচে যখন আমরা প্রি-স্ট্রেস ফোর্স অ্যাপ্লাই করি তখন সেখানে কিছু মোমেন্ট তৈরি হয় আর কি। যেই মোমেন্টটা আবার হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে যে বেন্ডিং মোমেন্ট আসে সেই বেন্ডিং মোমেন্টকে কি করে, অপোজ করে বা নিউট্রাল করে। এই যে যে একটা মোমেন্ট আর একটা মোমেন্টকে যে নিউট্রাল করতেছে, কমায় দিচ্ছে, এই কমায় দেওয়ার কারণেই কিন্তু ওই মেম্বারের মধ্যে ডিফ্লেকশন কম হয় আর কি। স্যার এটা বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। ধরেন যে এইটা হচ্ছে একটা প্রি স্ট্রেস বিম, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমরা টেন্ডনের মাধ্যমে আমরা প্রি স্ট্রেস ফোর্স অ্যাপ্লাই করলাম হচ্ছে এই লেভেলে, এই বরাবর। সাধারণত প্রি স্ট্রেস ফোর্স নিউট্রাল অ্যাক্সিসের নিচে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, সো যদি আমরা এখানে একটা হিউজ পরিমাণ কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, বা এটাকেই বলা হচ্ছে প্রি স্ট্রেস ফোর্স, তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে, কি হবে আর কি। এটা হচ্ছে এনএ, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই প্রি স্ট্রেস ফোর্স কি করবে, এ কিন্তু চেষ্টা করবে বিমটাকে এইভাবে বেন্ডিং করতে, তাই না? এইভাবে কিন্তু সে বিমটাকে বেন্ড করার চেষ্টা করবে। আবার আমরা জানি যে এই বিমের উপরে যখন পরবর্তীতে লোড আসবে, লোডের কারণে কিন্তু বিমটা বেন্ড হওয়ার ট্রাই করবে এইভাবে, তাই না? সো এই যে দুই রকম যে মানে বিপরীত যে বেন্ডিং, এই দুইটা বিপরীত বেন্ডিং কি করে, আসলে বিমের ডিফ্লেকশনটাকে কমায় দেয়। অর্থাৎ প্রি স্ট্রেস বেন্ড করতেছে উপরের দিকে এইভাবে, মানে কনভেক্স আপওয়ার্ডস,
আর লোড যখন আসছে তখন কি হচ্ছে, সে লোডটা বেন্ডিং করার চেষ্টা করতেছে এইভাবে, মানে কনভেক্স ডাউনওয়ার্ড। সো আসলে ব্যাপারটা কি হচ্ছে যে বিমটা কিন্তু আসলে স্ট্রেটই থাকতেছে, ঠিক আছে। স্যার যদি এটাতে কম বেশি হয় স্যার? আচ্ছা, কম বেশি তো অবশ্যই হবে, মানে যদি না, এখানে অবশ্যই কম বেশি হবে। কম বেশি হলে কি হবে আমি পরে বলবো, ঠিক আছে। দেখেন যে এখানে প্রি স্ট্রেস ফোর্সের কারণে কিন্তু একটা মোমেন্ট তৈরি হচ্ছে এখানে, তাই না? এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এইদিকে এইভাবে। সো এই মোমেন্টের কারণে কিন্তু বিমটা বেন্ড হচ্ছে এইভাবে, ডিফ্লেক্টেড হচ্ছে উপরের দিকে আর কি, ঠিক আছে। আবার পরবর্তীতে যখন লোড আসবে, লোডের কারণে মোমেন্ট কিভাবে তৈরি হয়? উল্টা মোমেন্ট হয়, তাই না? এইরকম মোমেন্ট তৈরি হয়। এই মোমেন্টের জি কারণে স্যার। বিমটা হচ্ছে ডিফ্লেক্ট করে কোন দিকে? নিচের দিকে। সো একই কথা, মোমেন্টও যা, ডিফ্লেকশনও তাই। সো এই যে দুই ধরনের যে বিপরীত মোমেন্ট, এই দুইটা মোমেন্ট কি করতেছে? একটা আরেকটাকে নিউট্রাল করতেছে আর কি। নিউট্রাল করার কারণে বিমের ডিফ্লেকশন কমে যাচ্ছে, একদমই কমে যাচ্ছে, অথবা ডিফ্লেকশন থাকতেছেই না। যদি থাকেও বা দেখা যাচ্ছে খুবই সামান্য। আর সিসি হলে ডিফ্লেকশন হইতো এতটুকু, সে কথার কথা। আর প্রি স্ট্রেসের ফলে দেখা যাচ্ছে ডিফ্লেকশন হচ্ছে এতটুকু, ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে ডিফ্লেকশন হচ্ছেই না, ঠিক আছে। তাহলে এই আর কি, যে প্রি স্ট্রেস মোমেন্টটা এক্সটার্নাল বেন্ডিং মোমেন্টকে কি করতেছে? রেজিস্ট করতেছে, বা প্রশমিত করতেছে, বা কাউন্টার অ্যাক্ট করতেছে। সেই কারণে এখানে ডিফ্লেকশনটা কম হচ্ছে, এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে মেম্বার সেকশনস আর স্মলার দেন দোজ অফ রেইনফোর্সড কনক্রিট সেকশনস ফর দ্য সেম ইম্পোজড লোড। মানে একই লোডের কারণে আরসিসির জন্য যে সেকশন লাগে, প্রি স্ট্রেসের জন্য সেই সেকশন অনেক কম হলেই হয় আর কি। মানে দেখা যাচ্ছে আরসিসি একটা নির্দিষ্ট লোড রেজিস্ট করার জন্য আরসিসি সেকশন দরকার হচ্ছে সে 16 ইঞ্চি বাই 18 ইঞ্চি, সে কথার কথা। দেখা যাচ্ছে ওইখানে যদি ওই একই বিমটা আমরা প্রি স্ট্রেস বিম ব্যবহার করি, সেক্ষেত্রে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চিতেই হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে প্রি স্ট্রেস কনক্রিট ব্যবহার করলে মেম্বারের সেকশনটাও কিন্তু কম লাগে। তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় সুবিধা, ক্র্যাকিং হবে না, এবং হচ্ছে ডিফ্লেকশন কম হবে, এবং কি হবে, মেম্বারের সেকশন গুলো, মানে বিম কলামের সেকশন গুলো কম কম লাগবে আর কি, ঠিক আছে। এই যে এখানে প্রসেসটা দেখানো আছে যে বিমকে হচ্ছে প্রি কম্প্রেশন মানে হচ্ছে আগের থেকে কম্প্রেশন দেওয়া হচ্ছে, মানে প্রি স্ট্রেস, একই কথা। ফলে প্রি কম্প্রেশন দেওয়ার ফলে বিমে হচ্ছে ক্যাম্বার হচ্ছে, এই যে এই উপরের দিকে ডিফ্লেক্টেড হওয়াকে বলা হয় ক্যাম্বার। আচ্ছা, এরপরে কি হচ্ছে, লোড আসছে, এবং লোডের কারণে কিন্তু বিমটা নিচের দিকে ডিফ্লেক্ট হওয়ার ট্রাই করবে, অর্থাৎ এইটাকে কিছুটা প্রশমিত করবে, এই ক্যাম্বারকে কিছুটা কি করবে? প্রশমিত করবে আর কি, অর্থাৎ ঠিক আগের অবস্থায় ফিরে আসছে। অথবা দেখা যাচ্ছে ডিফ্লেকশন নিচের দিকে হইলেও খুব সামান্য আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রি স্ট্রেস কোথায় কোথায় ব্যবহার করা হয়, এইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন লঙ্গার স্প্যান, যখন স্প্যান বিশাল বড় হয়, যেমন ফ্লাইওভারের ক্ষেত্রে, ব্রিজের ক্ষেত্রে, তাই না? ফ্লাইওভার বা ব্রিজে কিন্তু রেইনফোর্সড কনক্রিট ব্যবহার করা হয় না, সব জায়গাতে প্রি স্ট্রেস, যেখানে অনেক বড় স্প্যান দরকার। তারপর হচ্ছে ইউনিক ডিজাইন। প্রি স্ট্রেসের ক্ষেত্রে ডিজাইন অনেক রকম হইতে পারে, একদম যে শুধুমাত্র যে রেক্ট্যাঙ্গুলার শেপই হওয়া লাগবে বিমের ক্রস সেকশন, তার কোনো মানে নেই। ক্রস সেকশন বিভিন্ন ধরনের ডাইমেনশনের হয়। যখন প্রি স্ট্রেসড কনক্রিট কোর্স যখন করবেন তখন ডিটেলস দেখবেন আর কি, যে কিভাবে ডিজাইন করতে হয় আর কি। আচ্ছা, শর্টার কনস্ট্রাকশন সাইকেল, মানে কনস্ট্রাকশনের জন্য সময় একটু কম লাগে আরসিসি থেকে। কস্ট রিডাকশন, খরচ কম হয়, লং টার্ম বেসিসে খরচ কম হয়। আর হচ্ছে স্ট্রাকচারাল পারফরমেন্স হয় সুপিরিয়র, মানে স্ট্রাকচারাল পারফরমেন্স আরসিসির তুলনায় ভালো হয় আর কি, বেটার পারফরমেন্স পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা ওই যে একজন বললেন না একটু আগে যে যদি কম বেশি হয় প্রি স্ট্রেস ফোর্স তাহলে কি হবে, সেটা আমরা এখন দেখব। যে ডিফারেন্স বিটুইন প্রি স্ট্রেসড কনক্রিট এন্ড রেইনফোর্সড কনক্রিট অন দ্য বেসিস অফ স্ট্রেস ডিস্ট্রিবিউশন, মানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে আরসিসি এবং প্রি স্ট্রেসের মধ্যে মানে পার্থক্যটা কোথায় সেটাই। So, দেখেন যে যদি আরসিসির ক্ষেত্রে আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এই যে বিম থাকবে, লোড আসবে এবং
উপরে কম্প্রেশন নিচে টেনশন, মানে যদি পজিটিভ মোমেন্ট হয় আর কি, উপরে কম্প্রেশন এবং নিচে টেনশন। আচ্ছা, তাহলে প্রি স্ট্রেসের ক্ষেত্রে কি হয় এখন একটু দেখি আমরা। প্রি স্ট্রেসের ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিসের সাধারণত নিচেই থাকে হচ্ছে টেন্ডন, এবং প্রথমে দেখেন আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করি। ওই যে বললাম না যে মানে টেন্ডনকে হচ্ছে মানে খুব হাই ফোর্স দিয়ে আমরা টেনে পরে আবার কি করি, ছেড়ে দেই, ফলে টেন্ডনটা আগের অবস্থায় ফেরত আসতে যাওয়ার ফলে বিমের উপরে একটা কম্প্রেসিভ ফোর্স তৈরি করে বা কম্প্রেসিভ স্ট্রেস দেয়। সো কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা এইভাবে দেখাইতে পারি যে সব জায়গাতে সমান একটা মানে ইউনিফর্ম একটা স্ট্রেস। আচ্ছা, এরপরে কি হয়, লোডের কারণে স্ট্রেস আসে, কম্প্রেশন এবং উপরে কম্প্রেশন নিচে টেনশন, ঠিক আছে। সো তাহলে দুইটা মিলে আসলে কি হয়, এই দুইটা তো আসলে একই সঙ্গে কাজ করে। এটা হচ্ছে প্রি স্ট্রেস আর এটা হচ্ছে কি এক্সটার্নাল স্ট্রেস। সো দুইটা স্ট্রেস যখন একসঙ্গে কাজ করে তখন আসলে কি হয় দেখেন, যে উপরে হচ্ছে এখানেও কম্প্রেশন আবার এখানেও কম্প্রেশন, সো উপরে অনেক বেশি পরিমাণে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হয়। আচ্ছা, এবং নিচে কি হয়, নিচে হচ্ছে যে এটা ডিপেন্ড করে প্রি স্ট্রেস ফোর্স কতটুকু তার উপরে। দেখা যাচ্ছে যে এখানে মানে এত বেশি পরিমাণে প্রি স্ট্রেস দেওয়া হয়েছে যে এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস থেকেও বেশি বেশি প্রি স্ট্রেস দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সো যদি আমরা টেনসাইল স্ট্রেস থেকেও বেশি প্রি স্ট্রেস আগের থেকে আমরা দিয়ে রাখি কোনো একটা বিম বা স্ল্যাবে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো টেনসাইল স্ট্রেস থাকার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ এখানেও থাকবে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, অর্থাৎ টোটাল সেকশনটাই হচ্ছে কম্প্রেশনে থাকবে আর কি, ঠিক আছে। জাস্ট এই দুইটাকে যোগ করতেছি আমরা। আচ্ছা, এখন আরেকটা দেখি, যে দেখা যাচ্ছে এখন আমরা প্রি স্ট্রেসটা এমন ভাবে দিলাম যে এটা হচ্ছে টেনসাইল স্ট্রেসের সমান হলো আর কি, অর্থাৎ প্রি স্ট্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে কত, টেনসাইল স্ট্রেস এফটি। সেক্ষেত্রে কি হবে, এই যে উপরে যোগ হচ্ছে দুইটা আর নিচে হচ্ছে দেখেন যে এই দুইটা মানে যোগ হয়ে কি হচ্ছে, এইটা প্লাস আর এইটা হচ্ছে মাইনাস, তাই এটা জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানেও হচ্ছে টোটাল সেকশনটাই কম্প্রেশনে আছে, কিন্তু বটম ফাইবারে হচ্ছে জিরো স্ট্রেস। বটম ফাইবারে জিরো স্ট্রেস হচ্ছে এখানে, বুঝতে পারছেন যে আগের থেকে দেয়া ছিল প্রি স্ট্রেস আর পরবর্তীতে আসছে টেনসাইল স্ট্রেস। দেখা যাচ্ছে প্রি স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস দুইটাই একে অপরের সমান, তাই বটম ফাইবারে কোনো কম্প্রেসিভ স্ট্রেসও নাই আবার কোনো টেনসাইল স্ট্রেসও নাই, অর্থাৎ স্ট্রেস জিরো। আচ্ছা, এখন যদি এরকম হয় যে প্রি স্ট্রেস খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করা হয়েছে আর কি, যে দেখা যাচ্ছে যে যতটুকু টেনসাইল স্ট্রেস আসলে আসবে লোড থেকে, লোডের কারণে দেখা যাচ্ছে তার